সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত টিভি আয়োজিত বিশেষ আলোচনা অনুষ্ঠান বিশ্ব জনসংখ্যা দিবস 2024 বাংলাদেশ প্রেক্ষাপট অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জখরিফ এবং আমার সাথে আছেন দুইজন বিশেষ অতিথি। উপস্থিত আছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর ওবায়দুর রব এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন তসলিম উদ্দিন খান, যিনি ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এসএমসি। স্যার, দুজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। এবছর বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় এমব্রেসিং দ্য পাওয়ার অফ ইনক্লুসিং ডেটা টুয়ার্ডস এ রিলিজিয়েন্ট অ্যান্ড ইকুইটেবল ফিউচার ফর অল, যেটিকে বাংলায় আমরা অনুবাদ করতে পারি যে অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ করি। এই যে বর্তমানে এই যে একটি বাংলাদেশের প্রেক্ষাপট, এটির ভিত্তিতে এই থিমটিকে আপনি কতটুকু সময় উপযোগী বলে মনে করছেন? স্যার, শুরুতে জানবো আপনার কাছে। ডেফিনেটলি এটা সময় উপযোগী। ডাটাটাকে ইউজ করে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন করার জন্য, ডাটার যে বেস্ট ইউটিলাইজেশন, এইটার জন্যই তো এই থিমটা হয়েছে। আমাদের দেশে যে জনসংখ্যার ডাটা এবং অর্থনৈতিকের যে উপাত্তগুলো, এগুলোকে একসাথে মিলিয়ে দেশের সামগ্রিক জনগোষ্ঠীর জন্য বোথ রিসোর্স, এডুকেশন, হেলথ সব কিছু অ্যাভেলেবেল করার জন্য এই প্রতিপাদ্যটা আমার কাছে মনে হয় খুবই সময় উপযোগী। স্যার, বিডিএইচএস 2022-এর তথ্য অনুযায়ী মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি এবং পরিবার পরিকল্পনার সূচকে আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করেছি কিছুটা অবনতি হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে কিছুটা উন্নতিও হয়েছে। বিষয়গুলোকে আপনি কিভাবে ভাবছেন? না, আসলেই ওইরকম, কিন্তু বেশ কিছু ইন্ডিকেটরে দেখা গেছে যে এই দুইটা বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে, যেটা 2018-এ হয়েছিল আর 2022, সেখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। সেটা হলো, ধরেন পরিবার পরিকল্পনা কর্মসূচি, সেখানে কি আগে 100 জন দম্পতির মধ্যে 62 জন দম্পতি ব্যবহার করতো পরিবার পরিকল্পনা 2018-এ। 2022-তে এসে সেটা হয়েছে 64, অর্থাৎ ওই 2% পয়েন্ট, খুব একটা কিন্তু বেশি না। আবার যেটা প্রধান একটা ইন্ডিকেটর পরিবার পরিকল্পনা কর্মসূচির সাফল্য মেজারমেন্টের জন্য, সেটার টোটাল ফার্টিলিটি রেট যেটা আমরা বলি, সেখানে কিন্তু একই রয়েছে, অর্থাৎ কোনো পরিবর্তন হয় নাই। আবার শিশু মৃত্যুর ক্ষেত্রে যদি আপনি দেখেন, তাহলে শিশু মৃত্যু বেশ একটা অগ্রগতি কিন্তু হয়েছে। শিশু মৃত্যুর হার কমে গেছে 5 বছরের নিচে, 43 ছিল, এখন 31 হয়েছে। সেটা কিন্তু একটা ভালো দিক। আবার অন্যভাবে যদি দেখেন, এই যে শিশু জন্মগ্রহণ করলো, তার যে ব্রেস্ট ফিডিংয়ের এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আগে যেটা 65%, সেটা এখন 55%-এ কমে গেছে। সেটা কিন্তু একটা ভালো দিক না? তো এইরকম আমরা দেখেছি বিভিন্ন দিকে, কোনো একটা সূচকে হয়তো বেড়েছে, কোনো একটা সূচকে কমেছে, কিন্তু আমরা তো আশা করেছিলাম সবগুলো সূচকে ক্রমবর্ধমান ইনক্রিজড একটা সিচুয়েশন হবে, সেটা কিন্তু হয় নাই। যেমন আপনি ধরেন মাদের ক্ষেত্রে আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট, মাতৃমৃত্যু কিছুটা কমেছে, সেটা অন্য একটা স্টাডিতে দেখা গেছে আরও কমেছে, সেটা একটা যেমন ভালো দিক। আবার এর সাথে সাথে মাতৃমৃত্যুর সাথে খুবই সম্পর্কিত একটা ইন্ডিকেটর, সেটা হলো এএনসি সার্ভিস। আমরা বলি প্রত্যেকটা মা কমপক্ষে 4 বার, 8 বার হলে ভালো হয়, নিদেন পক্ষে 4 বার এএনসি সার্ভিস। সেটা কিন্তু এই দুইটা স্টাডিতে দেখা গেছে 2018-এ ছিল 47%, 4টা এএনসি সার্ভিস নেয় প্রেগনেন্ট মা, সেটা কিন্তু কমে এখন 41 হয়েছে। তো আমি কিন্তু অনেক ইন্ডিকেটর নিয়ে আলোচনা করলাম, জাস্ট টু গিভ অ্যান আইডিয়া যে এই কোনো সূচকে বেড়েছে, কোনো সূচকে কমেছে। আমাদের ধারণা ছিল, আমাদের আকাঙ্ক্ষা ছিল যে প্রতিটা ক্ষেত্রেই এই ইন্ডিকেটরগুলো খুব ভালো অবস্থানে যাবে, সেটা অতটা আমরা পাইনি। নিশ্চয়ই। তো এই যে স্যার কিছু কিছু ক্ষেত্রে কমে গিয়েছে, এটাকে বাড়ানোর জন্য আমাদের কি কি ধরনের কর্তব্য রয়েছে, আমরা কি করতে পারি? দেখেন, আজকের প্রতিপাদ্য যেটা রব ভাই কিন্তু খুব সুন্দরভাবে বললেন যে ইনক্লুসিভ ইনফরমেশনের কথা বলেছে। কেন ইনক্লুসিভ ইনফরমেশনের কথা বলেছে? দেখেন, আমরা যদি পরিবার পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য চাই, আমরা যদি পাবলিক হেলথের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য চাই, তাহলে আমাদের ইনফরমেশন যেটা আনতে হবে, ডিফারেন্ট সেগমেন্ট অফ পপুলেশনের ইনফরমেশন আনতে হবে, ডিফারেন্ট গ্রুপ অফ পপুলেশন যারা আছে তাদের আনতে হবে, জিওগ্রাফিক্যাল ডিফারেন্স যাদের মধ্যে আছে তাদের ইনফরমেশনটা আনতে হবে, এনে অ্যানালাইসিস করে প্রোগ্রামটা ওইভাবে ডিজাইন করতে হবে। এটাকে বলে ইনক্লুসিভ।
উনি কিন্তু সারা জীবন গবেষণা এবং এই ডেটা নিয়ে কাজ করেছেন। ইনক্লুসিভ ডেটা যদি না হয়, ধরেন আমাদের তো জানতে হবে যে অ্যাডোলেসেন্ট যে ম্যারিজ হচ্ছে, কিশোরীদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের নিচে কত %, এটা না জানলে আমি কিভাবে পরিকল্পনা প্রণয়ন করব? আমার জানতে হবে যে এখন ফার্টিলিটি রেট কিভাবে আছে, সেটা কি ইয়াঙ্গার পপুলেশনের মধ্যে কীরকম, ওল্ডার পপুলেশনের মধ্যে কম্পারেটিভলি যাদের একটু বয়স বেশি হচ্ছে তাদের মধ্যে কীরকম। আমি একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো এক্সাম্পল আছে যে ইনফরমেশনটাকে যতটা বেশি আমরা বিভিন্নভাবে ইনফরমেশনটা নিয়ে এটা ইনক্লুসিভ ডিসিশন আমরা নিতে পারবো, সেখানে কিন্তু আমাদের ভালো হবে। এই যে আমরা বললাম যে 3টা ANC সার্ভিস হয়ে গেছে, এখন গভর্নমেন্টেরও একটা দুশ্চিন্তা বিষয়, তাদের যেমন দুশ্চিন্তা বিষয়, আমরা যারা প্রাইভেট সেক্টরে কাজ করি তাদের জন্য দুশ্চিন্তা বিষয়। আমরা কিন্তু এই ডেটা দেখে অলরেডি আমরা একটা ব্যাপক ভূমিকা নিয়েছি, ব্যাপক কার্যক্রম শুরু করেছি সোশ্যাল মার্কেটিং কোম্পানি, আমার অর্গানাইজেশন। আমার বিশ্বাস অন্যরাও এরকম চিন্তা করছে, আরও যারা এই সেক্টরে কাজ করছে, গভর্নমেন্ট চিন্তা করছে। তো এই জন্য আমরা বলি ইনক্লুসিভ ইউজ করতে হবে এবং কোয়ালিটি হতে হবে ডেটাটা। আপনি নিজেই বলেছেন, কিন্তু কোয়ালিটি যদি ডেটা না হয় তাহলে তো আমি সিদ্ধান্ত ওটার উপর নিতে পারবো না। নিশ্চয়ই, খুবই চমৎকারভাবে আপনি বুঝিয়ে বলেছেন। একটু যেতে চাই স্যারের কাছে। স্যার, বাংলাদেশের সরকারি এবং বেসরকারি পর্যায়ে পলিসি ডিসিশনে ডেটা ফর ডিসিশন মেকিংয়ের ব্যবহারকে আপনি কিভাবে দেখছেন? আগে যেটা আপনি বললেন যে ডাটা কালেকশন এবং ইনক্লুসিভনেস, সেইটা কিন্তু খুবই পুয়ার এবং বলবো এটা ফ্র্যাগমেন্টেড। আমাদের দেশে 3 প্রকার ডাটা কালেকশন করা হয়। একটা হলো সেন্সাস, যেটা করি 10 বছর পর পর, সেটা সমস্ত দেশের জনসংখ্যাকে আমরা গণে নিয়ে আসি, একটা নাম্বার বেরোয়। আর পিরিয়ডিক্যাল সার্ভে, কিছুদিন পর পর এই সার্ভে করি, যে BDHS 2টার উদাহরণ আপনি দিলেন, 18 সাল 22 সাল। আর আরেকটা হলো আমাদের একটা ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম আছে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্সের, যেটা একটা সিলেক্টিভ জায়গা থেকে, মানে সিলেক্টিভ কিছু হাউসহোল্ড থেকে রেগুলার ডাটা কালেকশন করতেছি। আচ্ছা, মানে প্রবলেম যেটা হলো এই 3টার সাথে কোনো ম্যাচ হয় না। ম্যাচ হয় না এই কারণে যে ডিফারেন্ট পয়েন্টে হয়, এবং আমরা ডাটা কালেকশন এমনভাবে করি যে একটার সাথে আর একটা ম্যাচ করতে পারি না, যার জন্য ওই যে তসলিম যেটা একটু আগেই বললেন যে ইনক্লুসিভ নিয়ে আমরা কোনো প্ল্যানিং করতে পারতেছি না। এখন আমাদের এখনও প্রোগ্রাম যেটা ওয়ান সাইজ ফিট ফর অল, রংপুরের জন্য যেটা আমি করতেছি, আজকে সিলেটের হাওড় অঞ্চলের জন্য সেটা করতেছি, চট্টগ্রামের জন্য, পাহাড়ের জন্য সেটাও করতেছি। এখন আমাদের ডিসিশন মেকিংকে ডাটাটাকে ইউজ করতে হবে প্রপার ওয়েতে, কোথায় কি দরকার পড়বে। এখন ইউনিফর্ম যদি আমি সব জায়গার জন্য এক ট্যাবলেট ডিস্ট্রিবিউশন করি আর সব জায়গার জন্য এক স্যালাইন দিই, তাহলে তো হবে না, মানে একটা নিতে হবে। আর যেটা 2018 আর 22-এর যেটা পার্থক্য যেটা বললেন, সেইটা পার্থক্য করতে একটু অসুবিধা হবে আমাদের সবের জন্য। 22 সালের যে ডাটাটা কালেকশন করা হয়েছিল, সেটা করা হয়েছিল 21 সালে শেষের দিকে। সেইটা করোনা পিরিয়ড ছিল। এই যে এএনসির যে 4টে এএনসি নিতে পারছিস না, ওই সময় আমাদের ওয়ার্কাররা বাড়ি বাড়ি যায় নাই, বা আমাদের এই ক্লিনিকে ডাক্তার অ্যাভেলেবল ছিল না, মানে অনেকগুলা কারণ ছিল। এটা হতে পারে, হতে পারে এটা যে এক্স্যাক্টলি এটার জন্য যে হবে না, হওয়ার একটা চান্স আছে, কারণ এটা হতে পারে। তারপর হিউম্যান বিহেভিয়ার, তো আপনি সবসময় যে একরকম বিহেভ করবে সেই রকম হবে না। আচ্ছা, যে দুটা টোটাল ইন্ডিকেটর বড় আকারে, একটা হলো TFR এবং কন্ট্রাসেপটিভ ইউজ রেট, এই দুইটা মোটামুটি সমান রয়ে গেছে। এতে বলতে পারি আমরা ওভারঅল আমাদের খুব বেশি ডিক্লাইন হয় নাই, ডিউ টু করোনা। হতে পারতো। আচ্ছা, আর ম্যাটার্নাল মর্টালিটি কিছু কমেছে, চাইল্ড মর্টালিটি কিছু কমেছে, আবার অন্যদিকে কিছু বেড়ে গেছে। এইগুলো অ্যাডজাস্টমেন্ট ধরেন 2025 সালে হবে। কিন্তু আমি আগেই আপনাকে বলতেছি, এই ডাটাগুলো হলো পিরিয়ডিক্যাল ডাটা। 22 সালের পরে আমরা 26 সালে ডাটা কালেকশন করব। মনে করেন এই যে 4 বছরে আমি কি করব, তো আমাদেরকে ডাটাটাকে এই যে প্রপার ডেভেলপমেন্টের জন্য বা ওভারঅল গ্রোথের জন্য, যেটা ইনক্লুসিভ, আমাদের ডাটা কালেকশনটাকে একটু হারমোনাইজ করতে হবে এবং আমাদের রুটিন ডাটা কালেকশন করতে হবে। এখন আমরা যদি মধ্য ইনকাম কান্ট্রি হতে হয়, তাহলে তো আমাদের তো হিসাব নিকাশ থাকতে হবে। এই আপনি রিসেন্টলি টেলিভিশনে আপনারা সবাই আলাপ করতেছেন, $18 বিলিয়ন এদিক সেদিক হয়ে গেছে। এই যে ডাটার যে একটা গ্যাপ, এইটাকে আমরা এতদিন বুঝতে পারি না। এই 3 বছর 4 বছর জন্য ডাবল এন্ট্রি হচ্ছে। আমরা বলতেছি $18 বিলিয়ন এক্সপোর্ট আর্নিংস কমে গেল, মানে এটার সিম্পল। সেইটাও পপুলেশন ডাটাতে আমাদেরকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে এই যে জিওগ্রাফিক্যালি যে ডাটাগুলো কালেকশন করি, যেটা সেইটার সাথে আমাদের ন্যাশনাল লেভেলের ডাটা কালেকশন করি, সেটাকে সিনক্রোনাইজ করে করতে হবে। এবং
পপুলেশন রেজিস্টার বা মানে ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম ইন্ট্রোডিউস করতেই হবে আমাদের দেশে গ্র্যাজুয়ালি, নাহলে তো আপনি ডাটা রিয়েল টাইম ডাটা পাবেন না। আপনি এখন যে ডাটা পাবেন সেইটা 3 বছর পুরাতন ডাটা, বা ডাটা কালেকশন হয়েছে 21-এ, আমরা অ্যানালাইসিস করছি 22-23-এ, রিপোর্ট পাবলিশ করছি 23 সালে, আমরা আলাপ করতেছি 21 সালের ডাটা নিয়ে, আজকে হলো 24 সাল। আপনি কেমনে এটার সাথে মিলাবেন? আর জলবায়ু পরিবর্তনের সাথে যে এফেক্টগুলো হচ্ছে এখন দেশে গ্লোবালি, সেইখানের জন্য আমাদের ডাটা খুব কুইকলি দরকার পড়বে, কারণ কোথায় কোন ডাটাটা ইউজ করতে হবে, কখন কি নিতে হবে। এখন মডার্ন টেকনোলজি এত সহজ হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতে পারবেন আপনি, মানে ডাটাগুলোকে সিনক্রোনাইজ করার জন্য। সেইটাতে কিন্তু আমাদের রিয়েল ইনভেস্টমেন্টের দরকার পড়বে, না হলে কিন্তু আমরা এই যে ফুড প্রোডাকশন থেকে আরম্ভ করে ইউটিলাইজেশন অফ হেলথ ফ্যাসিলিটিস, ইভেন এডুকেশন সেক্টরে আমাদের কতটা স্কুলের দরকার, কতজন ছেলে মেয়ে স্কুলে আসবে, কতজন স্কুলে আসবে না, সেইগুলো তো আমরা এখনও কিন্তু আন্তাজের উপর বলি। এখনও কিন্তু আমাদের ডাটাগুলো সাম সর্ট অফ এস্টিমেট, আন্তাজ বলতেছি এস্টিমেট কেন আমরা রিয়েল টাইম সিচুয়েশন ডাটা পেতে পারি, এটা তো খুব কঠিন জিনিস না। সমস্ত দেশের জন্য না পারলেও তো 90% এলাকার জন্য পেতে পারি। তো এই ডেফিনেটলি আমাদেরকে হেভিলি ইনভেস্ট করতে হবে এই ডাটাকে সিনক্রোনাইজ করে এটা প্ল্যানিং প্রসেসে নেওয়ার জন্য। চমৎকার বলেছেন স্যার। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 31% কিশোর কিশোরী, অর্থাৎ তরুণ প্রজন্ম। জনসংখ্যা বিজ্ঞানীদের মতে তারা ভাবছেন যে জনভিত্তিক সুবিধা পেতে হলে এই সমস্ত তরুণ প্রজন্মকে শিক্ষা এবং প্রযুক্তিতে আরও দক্ষ করাটা অত্যন্ত জরুরি। আপনি কি বিষয়টির সঙ্গে একমত? আপনি কি ভাবছেন? দেখেন, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আছে, সেটাকে আমরা বলি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সেটা হলো যে সোজা কথায় সব সহজভাবে যদি বলি, তাহলে এইরকমভাবে আমরা বলতে পারি যে কর্মক্ষম জনসাধারণ একটা সোসাইটিতে বেশি থাকবে ডিপেন্ডেন্ট জনসাধারণের থেকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট জনগণের থেকে। এইটা হইলে কি হয়, তখন দেখা যায় যে ইকোনমিতে তারা কন্ট্রিবিউট করছে এবং তাদের ইকোনমিক গ্রোথটা ত্বরান্বিত হয়, কেন তারা সরাসরি আর্নিংয়ের সাথে থাকে। তো এইরকম অবস্থায় একটা সোসাইটিতে, যেটা রব্বাইয়ার আমি আলোচনা করতেছিলাম, যে পরিবার পরিকল্পনা কর্মসূচি, এটা যদি বাস্তবায়নে যদি আমরা সাকসেসফুল হই, তাহলে একটা ট্রানজিশন হয়, পপুলেশন ট্রানজিশন। এই পপুলেশন ট্রানজিশনের একটা সময় গিয়ে এই অপেক্ষাকৃত ইয়াঙ্গার পপুলেশন বেশি থাকে এবং কমপক্ষে বয়স্ক জনগণ কম্পারেটিভলি কম থাকে, তখন ইকোনমিকটা কিন্তু ভাইব্র্যান্ট হওয়ার সুযোগ থাকে, যদি দক্ষতার সাথে অত্যন্ত পরিকল্পিতভাবে এই গ্রুপকে তখন ব্যবহার করা যায়। তো ব্যবহার করতে গেলে তাদের দক্ষতা বাড়াতে হবে, তাদেরকে শিক্ষিত করতে হবে, তারা যাতে প্রোডাক্টিভ হয় সেই বিষয়টাকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু এটার যে রেজাল্ট সেটা কিন্তু পাওয়া যাবে না। আপনি দেখেন, আমাদের কিন্তু সামনে 35-40 পর্যন্ত মনে হয় রব্বাই থাকবে না, 35 থেকে 37-এর মধ্যে কিন্তু এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা আমরা বলছি, এটা শেষ হয়ে যাবে। সাধারণত একটা সমাজে 30 to 40 ইয়ার্সের মধ্যে এটা থাকে। তো এইটা আমাদের যারা পরিকল্পনা প্রণয়ন করে, সরকারি পর্যায়ে নীতি নির্ধারণ করে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তারা এটাকে কগনিজেন্টে নিতে হবে এবং প্ল্যানিং প্রসেসের মধ্যে এটাকে অন্তর্ভুক্ত করতে হবে। একদমই। এক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তিকে কিংবা আপনারা যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, স্যারেরা কাজ করছেন, এই বিষয়গুলো নিয়ে এগিয়ে আসাটা অত্যন্ত জরুরি এবং ভাবাটা অত্যন্ত জরুরি। স্যার, জনশুমারি 2022 তথ্য মতে বাংলাদেশ এজিং পপুলেশন, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ জনগোষ্ঠীর সংখ্যা ক্রমাগত বাড়ছে। তো সরকার এবং এই বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয় যে বর্ধিত জনগোষ্ঠীর স্বাস্থ্য এবং পুষ্টির চাহিদা কতটুকু আসলে পূরণ করতে পারবে বলে আপনার মনে হয়? বয়স্ক জনসংখ্যার নাম্বার তো অটোমেটিক্যালি অ্যাবসোলিউট নাম্বার বাড়বে, পার্সেন্টেজও আস্তে আস্তে বাড়বে, কারণ এরা তো আস্তে আস্তে বড় বয়স্ক হবে। এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আগে আমাদের নিজেদেরকেও তো ইকুইপড হতে হবে। এখন আমাদের দেশে প্রায় এখন 10% লোক, আমরা যদি বলি বয়স্ক, যেটা আমাদের এখন ডিফাইন করতেছে 60+। এখন আপনি যদি বয়স্ক 65-এ নিয়ে যান, পার্সেন্টেজটা কম হবে। এখন যে এজ পিরামিড বলে, পিরামিডের শেপে থাকে, এই যেটা প্রথম দিকে বাচ্চা বেশি থাকে, উপরের দিকে বয়স্ক লোক কম থাকে। আস্তে আস্তে এই জিনিসটা উল্টা হয়ে যায়, মানে নিচের দিকে কমতে থাকে, উপরের দিকে বাড়তে থাকে। তখন এটা একটা রেক্টেঙ্গুলার বক্সের মতো হয়ে যায়, মানে সব গ্রুপেই মোটামুটি সমান জনসংখ্যা থাকে। তা আমাদের দেশের তো এখনও এইজিং পপুলেশন নিয়ে আমরা আলাপ করি না। এখনও আমরা চাইল্ড, মাদার,
অ্যাডোলেসেন্ট এইগুলো নিয়ে আলাপ করতেছি। ডেফিনেটলি আমাদের দেশে যদি 10% না হয়, যদি 6%ও বয়স্ক জনসংখ্যা হয়, তো প্রায় 1 কোটি লোক। এখন 1 কোটি লোক বয়স্ক লোকের তো নিড আছে না, এই যে স্বাস্থ্য ছাড়াও তো ওদের অন্যান্য নিড আছে। এখন আমাদের ডেফিনেটলি টার্গেটেড ইন্টারভেনশন নিতে হবে এই বয়স্ক গ্রুপকে কাভার করতে পারে, এবং এদের যে অসুখ বিসুখ বা এদের যে ডিজিজ প্যাটার্ন, এটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে বাচ্চা বা মায়ের অসুখ প্যাটার্নের থেকে। তো ওই টাইপের তো ডাক্তারও তৈরি করতে হবে। এখন আমরা বেশিরভাগ গাইনোকোলজিস্ট, চাইল্ড স্পেশালিস্ট, কিন্তু জেনেটিক্সলজির বা ওই যে বয়স্ক লোকদের যে সব ডিজিজ আছে সেইখানে লোক কিন্তু নেই। ডিমেনশিয়া হচ্ছে অনেক লোকের, সেই ডিমেনশিয়া যাদের হচ্ছে তাদের জন্য যে ট্রিটমেন্টের জন্য ওই টাইপের ডাক্তারের দরকার। তো এখন আমাদের মেডিকেল প্রফেশনেও এখন মানে বয়স্ক লোকের প্রাধান্য দিয়ে ওই লাইনে আমাদেরকে স্পেশালাইজেশন ডেভেলপ করতে হবে, এবং সরকারের যে সক্ষমতা ডেফিনেটলি এটা বাড়াতে হবে। এটা নিয়ে তো আর আমি আলাপ করতে যাব না এখানে, মানে এটা তো নো কোয়েশ্চেন, এটা করতে হবে। এবং স্পেশালাইজ ইউনিট করতে হবে, যেন আমাদের মা এবং শিশুদের জন্য স্পেশালাইজ ইউনিট আসছিল না আগে, MCH সেন্টার বা এখন এইরকম মানে বয়স্ক লোকদের জন্য, বয়স্ক লোকের ডিজিজ প্যাটার্ন দুটো ফ্যাক্টর কিন্তু খুব বড় আকারে আমাদের দেশে দেখা দিবে যখন 70 বছরের অর্ধের উপরের জনসংখ্যা যেটা হবে তাদের লিভিং কন্ডিশন। এবং আমাদের দেশে তো যেটাকে আমরা বলতাম একান্নবর্তী পরিবার, মানে জয়েন্ট ফ্যামিলি, সেইটা ভেঙে ডিসইন্টিগ্রেট হয়ে গেছে। এখন হয়ে গেছে আমরা সিঙ্গেল ফ্যামিলি, মানে এক পরিবার হয়ে গেছে। এখন এই বয়স্ক লোকরা কোথায় থাকবে? হাজব্যান্ড মারা গেল বা ওয়াইফ মারা গেল, সেই লোকটাকে কে দেখাশোনা করবে? ঢাকা টাউনে সে এসে কি থাকবে ছেলেমেয়েদের সাথে? যেটা পসিবল না হতে পারে, অনেকের ছেলেমেয়ে ঢাকা না থাকে রংপুর থাকতে পারে। এই যে বয়স্ক লোকদেরকে টেক কেয়ার, শুধু মেডিকেল না, এদের হাউজিং সহ, এদের অ্যামিউজমেন্ট সহ যে যে দরকারগুলো, সেগুলো কিন্তু আমাদেরকে সরকারকে সুস্বাস্থ্য না, এখানে অন্য অনেকগুলো মিনিস্ট্রির ইনভলভমেন্ট রয়ে যাচ্ছে। এখানে হাউজিং রয়ে গেল, এখানে এই বয়স্কদেরকে তো আপনি ইউজ করতে পারবেন শিক্ষাতে, এই যে বয়স্ক লোককে আপনি ইউজ করতে পারবেন এই যেটাকে আমরা থার্ড ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলি, মানে প্রথম একটা, দ্বিতীয় একটা, এটা তৃতীয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। সে আপনাকে 70 বছরে অসক্ষম লোক, কর্মক্ষম লোক থাকতে পারে, তাকে আপনি ইউজ করতে পারেন। সে যেখানে কর্মক্ষম, তাকে বসিয়ে আপনি তার যে মেধা বা তার যে দক্ষতা সেটা আপনি ইউজ করতে পারেন, না করলে এটা টোটালি আনইউটিলাইজ থেকে যাবে। তো এই দিকে টার্গেটেড ইন্টারভেনশন নিতেই হবে ডেফিনেটলি, এবং এখন থেকেই চিন্তা করতে হবে। আর না হলে কিন্তু খুব তাড়াতাড়ি তসলিম যেটা বললেন যে 35 সালের ভিতরে আমাদের এই যে পিছনের দিকে যে বাচ্চাগুলো আসবে, এদের যে নাম্বারটা আসবে এটা ছোটো হয়ে আসতেছে, এবং এইটার এফেক্ট পড়বে আপনার ডেমোগ্রাফিক যে গ্রুপটাকে ধরবে। আমরা প্রোডাকশনে জড়িত থাকে, আমরা বলি 15 থেকে 60 বা 65, সেই গ্রুপটা আস্তে আস্তে শ্রিঙ্ক হতে থাকবে, উপরে বেড়ে যাবে। তো এদের জন্য ডেফিনেটলি আমাদের টার্গেটেড ইন্টারভেনশন নিতে হবে। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না, এটা মাল্টিপল সেক্টরকে কাজ করতে হবে। ট্রান্সপোর্টেশন সেক্টরে এখন বয়স্ক লোক ওঠার জন্য কোনো ফ্যাসিলিটি আছে আপনি বলেন? মানে সে উঠবে কেমন? একটা স্টিকালা লোক একটা ওঠার পথ রাখতে হবে। এখনও বেশিরভাগ অফিস বিল্ডিংয়ে আপনার এই যে হুইল চেয়ার ওঠার বন্দোবস্ত নেই, আপনার সিঁড়ি বেয়ে উঠতে হবে, হসপিটালগুলোতে নেই। তো এইগুলো সবই ওভারঅল চিন্তা করতে হবে, কারণ এই জনসংখ্যা বয়স্ক ভাবনার জায়গাটাকে সমৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এবং এইটা যে বাড়বে, যে এই জিনিসটা, এইটা আমার রিয়েলাইজেশনে আসতে হবে যে এই জনসংখ্যাটা আস্তে আস্তে, কারণ এখন লাইফ এক্সপেক্টেন্সি 74 বছর হয়ে গেছে, এইটা বেড়ে 80 বছর হবে একসময়। মানে হলো আপনার সিগনিফিক্যান্ট পোর্শন লোক 80 বছর পর্যন্ত বাঁচবে। তো এদেরকে টেক কেয়ার করতে হবে। নিশ্চয়ই, চমৎকার বলেছেন স্যার। পরিবার পরিকল্পনার সামগ্রী সরবরাহের ক্ষেত্রে সরকারের পাশাপাশি প্রাইভেট সেক্টর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এবং মা এবং শিশু স্বাস্থ্য, পুষ্টি কিংবা পরিবার পরিকল্পনার সামগ্রী সরবরাহের ক্ষেত্রে এসএমসি ভূমিকা কতটুকু একটু জানবো আপনার কাছে। দেখেন, এসএমসি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রায় আমরা আমাদের 1974 থেকে কার্যক্রম শুরু করেছি। সরকারি প্রচেষ্টার পাশাপাশি প্রাইভেট সেক্টরে এই কাজ, পরিবার পরিকল্পনা শুরুই আমরা করেছিলাম পরিবার পরিকল্পনার কর্মসূচি বাস্তবায়নের জন্য, এবং এই 50 বছর ধরে কিন্তু আমরা নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, সরকারি প্রচেষ্টার পাশাপাশি বেসরকারি প্রচেষ্টার অংশ হিসাবে। এবং গভর্নমেন্টের, বাংলাদেশ সরকারের যে সবচেয়ে একটা ভালো দিক ছিল যে তারা প্রাইভেট সেক্টরকে সুযোগ করে দিয়েছে, আমাদের মতো অর্গানাইজেশনকে সুযোগ করে দিয়েছে, সহায়তা করেছে, যার জন্য আমরা সম্মিলিতভাবে এই পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়ন করছি। এবং সেখানে প্রায় অর্ধেকের মতো কিন্তু
ইসের পরিবার পরিকল্পনা কর্মসূচির যে পদ্ধতি রয়েছে এবং যে ব্র্যান্ড রয়েছে আমাদের, সেইটার উপরে বাংলাদেশের দম্পতিরা আস্থা অর্জন করেছে, আস্থা স্থাপন করেছে এবং তারা ব্যবহার করছে। তো সেটা একটা বিরাট দিক, একটা বড় এক্সাম্পল সারা বিশ্বের কাছে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর জয়েন্টলি কাজ করে কিভাবে পরিবার পরিকল্পনা কর্মসূচিকে সাফল্যের দিকে নিয়ে যায়, সেটা মনে হয় রব্বাই বাংলাদেশে একটা বড় এক্সাম্পল। এসএমসি 50%-এর বেশি এখন সামগ্রী, যেটা আপনি বলেন, সাপ্লাই করতেছে এবং এটা ডে বাই ডে ইনক্রিজ করতেছে। কারণ হলো সরকারের যে সক্ষমতা, মানে সাপ্লাই সিস্টেমের সাথে এবং যে চ্যানেল, সেইটা কিন্তু এসএমসির সাথে কম্পিটিটিভ না। এসএমসি পার্টিকুলারলি অরেল পিল, কন্ডম এবং ইনজেক্টেবল, যে তিনটা মেথড আমাদের দেশে সিগনিফিকেন্টলি বেশি ব্যবহার হয়, এই তিনটাই কিন্তু এসএমসি এখনও মানে সরকারের চাইতে বেশি ইন জেনারেল যদি বলেন সাপ্লাই দিচ্ছে। এবং সরকার শুধু প্রোভাইড করতেছে এক্সক্লুসিভলি স্টেরিলাইজেশন এবং আইইউডি ইনসারশন, সেইখানেও কিন্তু এসএমসি আইইউডি ইনসারশন শুরু করেছে। তো এখন যদি মেথড যে 5টা বা 6টা মেথডের ভিতর 4টা মেথডে এসএমসি মেজরিটি সাপ্লায়ার, এবং লোকজন ট্রাস্ট করে এসএমসির ওষুধগুলোকে। কারণ সরকারের অনেকগুলা ইম্পোর্টেড ওষুধ নিয়ে অনেক প্রপার, মানে ওষুধ বলতে আমি এখানে পার্টিকুলারলি অরেল পিন এবং কন্ডম বলতেছি, এটা নিয়ে কোয়েশ্চন থাকতে পারে, কিন্তু এসএমসি ইজ সেলিং অল ওভার দ্য প্লেসেস। আমরা ওইভাবে দেখি, রব্বাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে আমরা যে বিষয়টিকে দেখছি যে একটা সোসাইটিতে যদি সরকারি এবং বেসরকারি প্রচেষ্টার সমন্বয় থাকে, তাহলে কতটুকু সাফল্য অর্জন করতে পারে সেটার একটা এক্সাম্পল। এবং এই এক্সাম্পলকে সামনে রেখে আমরা কিন্তু আরও বিভিন্ন কার্যক্রম, আমাদের ডায়রিয়াল ডিজিজে যে ওআরএস একটা বিরাট ভূমিকা কিন্তু রেখেছে। এই যে একটু আগেও আমি বলেছি যে শিশু মৃত্যু কিন্তু ক্রমান্বয়ে কমছে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ, সেটা কিন্তু একটা ভালো সাফল্য। সেখানেও কিন্তু আমরা অংশীদার এবং চেষ্টা করছি। ওআরএস কিন্তু ডায়রিয়াল ডিজিজে, যে চাইল্ডহুড ডায়রিয়াল ডিজিজের জন্য রব্বাই আরও ভালো বলতে পারবেন, নাম্বার অফ কিলার ডিজিজ ছিল 25 ইয়ার্স ব্যাক, এটা কিন্তু এখন 7th or 8th নেমে এসেছে এই ওআরএস ইউজের ফলে। তো এইটা একটা আছে। শিশুদের বা প্রেগনেন্ট মাদের নিউট্রিশনের জন্য একটা আছে, তাদের স্যানিটেশনের জন্য, যাতে করে তারা আমাদের স্যানিটারি ন্যাপকিন অত্যন্ত সুলভ মূল্যে আমরা সারা দেশে এখন প্রায় নাম্বার 1, রুরালে তো ফর শিওর নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হয়েছে। কারণ আমরা মানুষের মধ্যে সহজলভ্যভাবে তারা এটাকে পাচ্ছে তাদের খুব কাছাকাছি ফার্মেসি এবং অন্যান্য শপে। তো স্বাভাবিকভাবে আমরা যেটা প্রেগন্যান্সি কেয়ারের জন্য এখন একটা কর্মসূচি আমরা ব্যাপক নিয়েছি, এই যে একটু আগে বললাম, রব্বাই বললেন, যদিও হয়তোবা আমরা দেখব যে ফিউচারে, আমরা আশা করি এটা হলে আমরা সবাই খুব খুশি হব যে এটা কোভিডের জন্য তখন কমে গিয়েছিল, কিন্তু বিষয়টি আমাদের জন্য দুশ্চিন্তার কারণ। তো সেখানে একটা ব্যাপক ভূমিকা কিন্তু আমরা রেখেছি বা রাখছি, কর্মসূচি চালিয়ে যাচ্ছি প্রেগনেন্ট মাদের এনজি সার্ভিসের জন্য। তো সার্বিকভাবে আমরা বাংলাদেশের পাবলিক হেলথের ক্ষেত্রে সরকারি প্রচেষ্টার সাথে সাথে আমরা সম্পূরকভাবে বেসরকারি পর্যায়ে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়নের ক্ষেত্রে। এখানে আমাদের জন্য কিন্তু অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয়। একটা জিনিস মনে রাখতে হবে আমাদের এখানে, যে সরকার ইনডেফিনিট পিরিয়ড আপনাকে কন্ট্রাসেপটিভ ফ্রি ডিস্ট্রিবিউশন করতে পারবে না, যেটা করা উচিত না। মানে এই যে পিল এবং কন্ডম বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া বা ফ্যাসিলিটি দেওয়া, এটাকে একটা সিস্টেমের ভিতর দুনিয়ার কোনো দেশে, মানে উন্নত দেশে বা মধ্য ইনকামের দেশে ফ্রি ডিস্ট্রিবিউশন নেই। প্রাইস থাকতে পারে অল্প। আমার মতে হয়, আমার ব্যক্তিগত ধারণা, যে সরকারকে এই যে ফ্রি ডিস্ট্রিবিউশন থেকে বের হয়ে আসতে হবে। এই পিল কন্ডমের পার্টিকুলারলি এই দুইটা, ইভেন ইনজেক্টেবল এবং আইইউডি, এবং এই মার্কেট যে এসএমসির মতো আরও কিছু অর্গানাইজেশন দিতে হবে, যার মার্কেটের ডিসিশন, যে আমরা চিনি মার্কেট থেকে কিনি। চিনি তো সরকার একসময় আমাদেরকে রেশন শপ থেকে দিত না, মানে ওই রকম আমাদেরকে এগিয়ে আসতে হবে। এখন আজ থেকে যদি 20 বছর পরের কথা চিন্তা করি, এই যে বাড়িতে বাড়িতে যাওয়া সম্ভব হবে না, এবং এখন এই যে পিল কন্ডম বাড়িতে বাড়িতে গিয়ে দেওয়া বা ওদের পক্ষে ফ্যাসিলিটি থেকে এসে নেওয়া সম্ভব হবে না। সে তার অ্যাভেলেবল, মানে এসএমসি বা ওইরকম অর্গানাইজেশনের থ্রুতে যদি নিয়ারেস্ট প্লেসে থাকে, যেটা তসলিম বললেন, স্যানিটারি ন্যাপকিন থেকে আরম্ভ করে বাকি যতগুলো প্রোডাক্ট, এগুলো তো সরকার ফ্রি দিচ্ছে না।
সরকার শুধু ফ্রি দিচ্ছে এই কয়েকটা কন্ট্রাসেপটিভ, এইগুলা থেকে আস্তে আস্তে সরকারকে উইথড্র করে আসতে হবে। এটা শুধু অর্থনীতিকভাবে না, এটা ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে ঠিক করতে হবে আমরা কীরকম আগিয়ে যাব। অ্যাভেলেবল থাকতে হবে কন্ট্রাসেপটিভ কমোডিটিস, বাট লোয়ার প্রাইসে, যেটা এসএমসি দিচ্ছে, বা অ্যাফোর্ডেবল প্রাইসে, অ্যাট দ্য সেম টাইম নিয়ার বাই প্লেসে। এখন সরকারের পেতে হলে তো আপনাকে FWCতে যেতে হবে বা কমিউনিটি ক্লিনিকে যেতে হবে, সেটা তো অনেক দূর। এখন তো গ্রামের অনেক জায়গায় নিয়ারেস্ট প্লেসে গ্রোথ সেন্টার বা মার্কেটে আপনি পেতে পারেন। এই জন্য বলবো যে আমার রিকোয়েস্ট হবে সরকারকে আস্তে আস্তে এই সেক্টর থেকে উইথড্র এসে এই যে কমার্শিয়াল সেক্টর বা এনজিও সেক্টরকে ছেড়ে দেওয়া, ওরা ওদের এইটাকে কাভার করতে সাপ্লাই সিস্টেম, কিন্তু স্টেরিলাইজেশন, ক্লিনিক বেসড ফ্যাসিলিটি সার্ভিসগুলো সরকার তার ক্লিনিক থেকে প্রোভাইড করুক এবং সে টেক কেয়ার করুক। এবং আমরা ভেবে আনন্দিত যে সরকারের পাশাপাশি এসএমসি হতদরিদ্র কিংবা যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এসএমসি। স্যার, 2022 BDHS জরিপের তথ্যের আলোকে কিংবা ফলাফলের আলোকে মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি কিংবা পরিবার পরিকল্পনাকে আর কতভাবে অগ্রগতি করা যায়, বা এই বিষয়ে আপনার ভাবনাকে একটু জানবো। দেখেন, বাংলাদেশে কিন্তু ব্যাপক আমার যদি আপনি সাফল্যের ইতিহাস খোঁজেন তাহলে কিন্তু অনেক সাফল্য আমাদের রয়েছে, আমাদের অনেক অর্জন রয়েছে। ইমিউনাইজেশনে আমরা সারা বিশ্বের কাছে এক বিস্ময়, পরিবার পরিকল্পনা কর্মসূচি সারা বিশ্বের কাছে আমরা বিস্ময়, আমরা অনেক ক্ষেত্রে অগ্রগতি। কিন্তু এখন ইস্যুটা হলো, এটা তো একটা দুইটা ইন্ডিকেটর না, আমাদের আরও শিশু মৃত্যুর ক্ষেত্রে আমরা অনেক অগ্রগতি কিন্তু অর্জন করেছি। কিন্তু আমাদের এই অগ্রগতির সাথে সাথে পাবলিক হেলথের নতুন নতুন এরিয়া আসছে, সেখানে আমাদের অ্যাড্রেস করতে। দেখেন, আমরা আগে নন কমিউনিকেবল ডিজিজটা এত মারাত্মক আকারে আসবে রব ভাই, আমাদের কিন্তু কল্পনার মধ্যে ছিল না। এখন আপনি নিজেও একজন ডক্টর, নন কমিউনিকেবল ডিজিজ এখন একটা ব্যাপকভাবে এবং 1 কোটি লোকের উপর ডায়াবেটিক মৃত্যু কিন্তু অনেক বেশি হচ্ছে নন কমিউনিকেবল। একটা দিক গেল, আরেকটা দিকে আমরা এই এনভায়রনমেন্টের একটা ক্ষেত্রে প্রচুর এখন মর্টালিটি এসেছে, যে এনভায়রনমেন্টে লিড একটা বড় সমস্যা। এই সীসা, যেটা লিড খাবারের সাথে যাচ্ছে, শরীরে গিয়ে সেটা পার্মানেন্ট হয়ে যাচ্ছে এবং এটার ব্যাপারে সচেতনতা একদম নাই। অনেক মানুষ কিন্তু এই জন্য মারা যাচ্ছে, বায়ু দূষণের জন্য অনেক মানুষ মারা যাচ্ছে। আমরা এখন পর্যন্ত ক্লিন কুক স্টোভ কিন্তু করতে পারি নাই, অর্থাৎ গ্রামের মহিলারা এখন ওই ধোঁয়ার মধ্যে কাঠ নিয়ে করে এবং রান্না করছে, এবং সেটা কিন্তু অনেকটা ইনহেলেশন হয়ে আমাদের ফুসফুসকে এফেক্ট করছে। প্রচন্ড রকমের একটা পরিবেশ বান্ধব চুলা নেই আমাদের, পরিবেশ বান্ধব আমরা ক্লিন কুক স্টোভ করতে পারি নাই, বড় সড়ো একটা স্বাস্থ্য ঝুঁকি। এইগুলো যত দিন যাচ্ছে আমাদের সামনে আরও আসছে এবং এগুলোকেও কিন্তু আমাদের আস্তে আস্তে অ্যাড্রেস করতে হবে। নিশ্চয়ই স্যার, আপনি কি যোগ করতে চান এই ক্ষেত্রে? আমাদের দেশের যে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আমাদেরকে যে মডার্ন যে টেকনোলজিগুলো, সেগুলো আমাদেরকে চিন্তা ভাবনায় নিতে হবে, কত তাড়াতাড়ি আমি সেটাকে আমাদের ভিতর অ্যাবজর্ব করতে পারি। এই কুকিং থেকে আরম্ভ করে ওয়াশিং, এই যে পানিতে ধোয়া, এখন এই যে পানিগুলো কন্টামিনেটেড হয়ে যাচ্ছে সিগনিফিক্যান্ট না, মানে এখন পানি কন্টামিনেট। আগে যেমন পুষ্কুনির পানি আমরা ছোটোকালে ইজিলি আপনি ড্রিঙ্ক করতে পারবেন, এখন পুষ্কুনি এখন আপনি টেপের ওয়াটারে পানি খান। একদমই। তো এরকম আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির সাথে যেসব ইন্ডিকেটরগুলো যাবে, সেইগুলো পাইপড ওয়াটার থেকে আরম্ভ করে অ্যাভেলেবিলিটি অফ ইলেকট্রিসিটি, এবং ইলেকট্রিসিটির সাথে যে ফ্লাশ টিউবওয়েল ইউজ করা বা টয়লেট ইউজ করা, মানে যেসব জিনিস টিউবওয়েলের পানি, ফ্লাশ টয়লেট ইউজ করা, লিভিং কন্ডিশনটা আমাদেরকে ডেফিনেটলি ইমপ্রুভ করতে হবে। এবং সেইটার সাথে, মানে এটাতে একটা ইন্ডিকেটারে বলা যাবে না, আমাদের দেশের অর্থনৈতিক উন্নতির সাথে এটাকে ম্যাচ করতে হবে। আর সবশেষে যেটা করতে হবে, আমাদের শিক্ষাটাকে, মানে এডুকেশনটাকে এমনভাবে করতে হবে যে যুগোপযোগী হয়। এখনও কিন্তু আমরা এই এক্সপেরিমেন্টেশনে আসি, কি পড়াবো কি পড়াবো না, সেইটাকে কতদিন আর এক্সপেরিমেন্টেশন করব। 1 জেনারেশন 2 জেনারেশন চলে যাচ্ছে, কিন্তু আমাদের শিক্ষাকে যুগোপযোগী করতে হবে এবং বাচ্চাদেরকেই শিক্ষা দিতে হবে। এরাই তো ফিউচার মাদার, ফিউচার ফাদার। ওই স্কুল থেকেই সিস্টেম, এই
যে সেক্সুয়াল হেলথ অ্যান্ড এডুকেশন এখনও আমরা স্কুলে পড়াতে দুদুল্যমান অবস্থায় আছি, আমরা এখনও এগুলা ডিসকাস করতে চাই না অনেকগুলা জিনিস। এবং সেই সাথে স্যার যেমনটি বলছিলেন যে স্যানিটারি ন্যাপকিনে ব্যাপক সাফল্য এনেছে এসএমসি, কিন্তু আমরা এখনও স্যানিটারি ন্যাপকিনের ব্যবহার কিংবা প্রকাশ্যে একটা মেয়ের মাসিকের কি অবস্থা কিংবা স্যানিটারি ন্যাপকিন বাবা আনতে পারবে কিনা, ভাই আনতে পারবে কিনা, এগুলোকে প্রকাশ্যে আনতে পারছি না। কতটা আমাদের দেশে যে প্রায় 40-45 হাজার হাই স্কুল আছে, কতটা হাই স্কুলে ফ্লাশ ল্যাট্রিন আছে, কতটা টয়লেট আছে স্কুলে, যার মেয়েদেরকে স্যানিটারি ন্যাপকিনটা ডিসপোজ করবে কোথায়? মানে আমি একটা এক্সাম্পল হিসাবে বললাম, অনেকগুলোই জিনিস আছে। তো আমাদের যেটা হবে, যেহেতু অর্থনীতি আমাদের উন্নতির দিকে আছে, আমাদের ডিসপোজেবল ইনকাম আছে, আমরা এখন সবই গরিব না, একটা অংশ গরিব, কিন্তু একটা অংশ তো এটা আমরা অ্যাফোর্ড করতে পারি। এখন আমরা সবের জন্য ওয়ান সাইজ ফিট ফর অল করব না, আমরা সেগমেন্টেড ওয়েতে করবো, যেটা তসলিম বললেন যে আমাদের জিনিস যেগুলো অ্যাভেলেবল আছে সেটাকে নিব, প্লাস আমাদের কিছু পয়সা করেও তো দিতে হবে, আমরা সব ফ্রি নিয়ে বসে থাকলে চলবে না। নিশ্চয়ই স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ দিয়ে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাদের দুজনকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।